এখনো উত্তাল বাংলাদেশ, থামছে না আন্দোলনের ঝাঁজ। লাগাম ছাড়া দুর্নীতি, স্বজনপোষণ, ভোটাধিকার প্রয়োগ করতে না পারার ক্ষোভ, দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থানের অভাব, এইসব কারণে কি তাহলে আন্দোলন আরো বেলাগাম হচ্ছে? এই প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠেছে। এটা খুব পরিষ্কার যে বাংলাদেশের এই ছাত্র আন্দোলন আর ছাত্রদের মধ্যে নয়, পুঞ্জীভূত হয়েছে সাধারণ মানুষের মধ্যে। আর সেই সুযোগে আন্দোলনে ঢুকে পড়েছে রাজনৈতিক শক্তিও, যারা হয়তো রাজনৈতিকভাবে শাসক দলকে মোকাবিলা করতে পারছিল না এত বছর ধরে। তার ফলে কি নতুন অভিমুখের দিকে এই আন্দোলন? বাংলাদেশের সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু, জাতিসংঘের পাশাপাশি নিন্দায় সরব ইউনিসেফ। কতদিন পড়ুয়াদের লাল রঙে ভিজবে বাংলাদেশের রাস্তা? সরকারকে নমনীয় হতে হবে, এই প্রশ্নই বারবার তোলা হচ্ছিল বিভিন্ন মহল থেকে। বলা হচ্ছিল শুধুমাত্র ন্যারেটিভ দিয়েই কি আন্দোলনে আগুনে ঘি ঢালা হবে, নাকি আলোচনায় আসা হবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্দোলনের ব্যাপারে নমনীয় কিনা সে ব্যাপারে বিস্তারিতভাবে জানাচ্ছি। তবে তার আগে যেগুলি বলা দরকার সেগুলি হলো, ২৪ ঘন্টা ধরে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেশটির সমাজ মাধ্যমে। কি সেই ভিডিও? একজন টিভি অ্যাঙ্কারকে রাজাকারের বাচ্চা বলেন। যে রাজাকার শব্দটি এখন গোটা বাংলাদেশে টগবগ করে ফুটছে, সেই ফুটন্ত আগুনে কেনই আইনজ্ঞ এভাবে দাঁত ছোটালেন? সত্যি কি এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র নেই তো? এইসব কি সরকারের ঘোষিত নীতি, নাকি খুব প্ল্যান করে এইসব ন্যারেটিভ রাজনীতি করা হচ্ছে? এটাও প্রশ্ন যে এই আন্দোলনে যাদের প্রাণ গেল তারা কি সঠিক বিচার পাবে? আবু সাইদ কি সঠিক বিচার পাবে? আর সরকারের পক্ষ থেকে ঢালাও করে দেশের সম্পদের ক্ষতির কথা বলা হচ্ছে, কিন্তু এত প্রাণহানির জন্য ন্যূনতম অনুভূতির প্রকাশ মেলেনি। দেখুন, আন্দোলন বাড়ছে, আরো বাড়বে বলে গণতন্ত্র মঞ্চ জানাচ্ছে। এখনো পর্যন্ত জারি রয়েছে সহিংসতা। এমন পরিস্থিতিতে কোন দিকে যাবে বাংলাদেশের ছাত্র আন্দোলন? ভারত ভাবতে না চাইলেও এই বিষয়টা নিয়ে কিন্তু ভাবতে হচ্ছেই, কারণ গোটা দেশের পরিস্থিতি এখন অনিশ্চিত বলা যায়। ঠিক সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান যে তিনি আলোচনায় বসতে চান, আন্দোলনকারীদের দাবি মেনে সরকার কি ভুল স্বীকার করবে? কেন গোটা দেশ আজ একযোগে হাসিনা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে? এই আন্দোলন কি শুধু কোটা সংস্কারের জন্যই ছিল? আন্দোলনকারীরা আন্দোলনকারীরা এখন ঠিক কি চাইছে? আমাদের রিসার্চ টিম গত কয়েকদিনেই বাংলাদেশের ঘটনায় রিসার্চ করে উল্লেখিত যে প্রশ্নগুলি তুলে এনেছে, আমরা সেই প্রশ্নগুলি বিশ্লেষণ করার চেষ্টা করেছি। দেখুন, বাংলাদেশের জনগণের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ কিন্তু বেশ আগে থেকেই তৈরি হয়েছে। আর তার জন্য দায়ী হতে পারে দেশে লাগামহীন দুর্নীতি, বেকারত্ব এবং নির্বাচন প্রক্রিয়া। বাংলাদেশের গণমাধ্যম, আন্তর্জাতিক মহল, সমাজ মাধ্যমে উঠে আসা তথ্য থেকে এই সমস্ত বিষয়গুলি আসলে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে দিনের পর দিন। বাংলাদেশের নির্বাচন পদ্ধতি নিয়ে বাড়াবাড়ি হয়েছে, প্রশ্ন তোলা হয়েছে, বাড়ির বাইরে বলা হচ্ছে সেখানকার সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব করা হচ্ছে, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা হচ্ছে, ভোট চুরি করা হচ্ছে, ছাপ্পার ব্যাপক পরিমাণ অভিযোগ রয়েছে। কিন্তু সে দেশের মানুষ বলছে তারা নাকি বছরের পর বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, জানিয়ে একটা অসন্তোষ তৈরি হয়েছিল। বাংলাদেশে ব্যাপক পরিমাণে দুর্নীতি, সেটা নিয়েও কিন্তু একটা চাপা ক্ষোভ জনগণের মনে আছে। তখন আমরা মন্তব্য না শুনিয়ে থামাতে পারছি না। আমার বাসায় কাজ করে জয় ৪০০ কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা কি করে? যদিও এই কথাগুলি প্রধানমন্ত্রী বলেছেন, বিষয়টা জানাজানি হতেই ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে একজন পিয়নের এত সম্পত্তি হলো কিভাবে? ঠিক কোন উৎস থেকে ৪০০ কোটি টাকার সম্পত্তি খাড়া করলো সে? আবার তাও কিনা খোদ প্রধানমন্ত্রীর পিয়ন। তাহলে একথা তো বলতেই হয় যে দুর্নীতির ঘুণ অনেকটা গোড়াতেই লেগেছে। দেশটির প্রধানমন্ত্রী নিজে স্বীকার করে নিয়েছেন যে তার দেশে নয়, শুধু তার দপ্তরের কর্মীরাও কিন্তু এই দুর্নীতির সঙ্গেই যুক্ত। ব্যাস, হয়ে গেল জাস্টিফাইড। এবার আসুন একটু পুরনো তথ্য সামনে এনে জাস্ট একটু দেখাতে চাইব। দুর্নীতির হিমালয় পুত্রের নাম, ধাম আর পদবি। সম্প্রতিকালে দুর্নীতি অনিয়মের ঘটনায় যে কয়েকজনের নাম জানিয়েছি, তাদের মধ্যে একজন বাংলাদেশি রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। গত ঈদে তার ছেলে ১৬,০০০ কোটি টাকায় একটা ছাগল কেনে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরো ১৬,০০০ কোটি টাকা একটা ছাগলের দাম। সেই ছাগলের সূত্র ধরেই মতিউরের বিপুল পরিমাণ বেআইনি সম্পত্তির
খোঁজ পাওয়া যায়। দুর্নীতি আর রাজনীতি সংক্রান্ত আলোচনার কেন্দ্রীয় বিন্দুতে দেশটির পুলিশ বাহিনীর সাবেক প্রধান বেনজির আহমেদ এখনও পর্যন্ত জমি, বাড়ি, ফ্ল্যাট, ব্যাংক এবং শেয়ার বাজারে জমা অর্থ যোগ করে। বেনজির নামে বেনামে ১,০০০ কোটি টাকার বেশি সম্পদের হদিশ পাওয়া গেছে। সেটা নিয়ে উত্তাল হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। ছন্দে ফিরবে, সেই ছন্দে ফিরতে কত দিন সময় লাগবে, আর যত দিন সময় লাগবে ততদিন বাংলাদেশের মানুষের কি হবে, এই প্রশ্নগুলি মাথা চাড়া দিয়ে উঠছে। এমনিতেই তো ধুঁকছে অর্থনীতি, কমতে থাকা রিজার্ভ ঘাঁটি তলানিতে এসে ঠেকেছে। এমন পরিস্থিতিতে দেশের মধ্যে ভেঙে পড়া হাল কে ধরবে? দেশটাকে আগের মতো সোনার বাংলাদেশ করে কে গড়ে তুলবে? কি মনে হয় আপনার? সামনে এখন কোন রাজনৈতিক দল বা কোনো ব্যক্তিত্বকে দায়িত্ববান বলে মনে হচ্ছে, যিনি এখন দেশটাকে নিজের হাতে গড়ে তুলতে নিতে পারেন? তিনি ছাত্র সমাজের হাতে, নাকি ছাত্র সমাজের হাতে দেশের দায়িত্ব দেওয়া উচিত? অন্তর্বর্তীকালীন সরকারের উপর কতটা ভরসা রাখছেন? একটা কথা না বললেই নয়, গোটা বিশ্ব কিন্তু দেখেছে সে। আরব বসন্ত কি, মধ্যপ্রাচ্যে সিরিয়া সহ বহু দেশ আছে যেখানে গৃহযুদ্ধ চেনা ছবির মতোই। সেই দেশগুলিতে গণ অভ্যুত্থানের পর ঠিক কতটা পরিবর্তন হয়েছে? যদি এই প্রশ্নের মুখোমুখি বাংলাদেশকে দাঁড় করানো হয়, তাহলে আগামী ভবিষ্যৎ নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন। আর যে বাংলাদেশের পরিস্থিতি, সেখানে নিঃসন্দেহে বাংলাদেশের অধিকাংশ জনগণের সহমত রয়েছে। তাই না কাতারে কাতারে মানুষ আন্দোলন করতে করতে রাজপথে নেমেছিল? কিন্তু ওই যে, কি মনে হয়, কি আন্দোলন কি থেমে যাবে? এরপর গদিতে কে বসবেন, সে নিয়ে চলবে চরম রাজনৈতিক যুদ্ধ। যদিও আর জানা গেছে মোহাম্মদ ইউনূসকে লন্ডন থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বসার জন্য। সোজা কথায় দেশটা আবার কবে সাজিয়ে গুছিয়ে উঠবে সেটা বলা যাচ্ছে না। অর্থনীতি কবে মাথা তুলে দাঁড়াবে, কবে বাংলাদেশের মানুষ বাজার থেকে হাসি মুখে বাজার করে ফিরবেন? আজকের রিপোর্টে আলোচনায় এই পয়েন্টগুলি বারবার ঘুরে ফিরে আসছে। আপনারা সঙ্গে থাকছেন, আর আলোচনায় অবশ্যই আমি থাকছি। উৎসবে মেতেছে বাংলাদেশের মানুষ, চাইছে দেশ সংস্কার করতে। দেখুন, আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, কিন্তু বাংলাদেশের মানুষ গোটা দেশের সংস্কার চাইছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমে প্রচুর লেখালেখি হচ্ছে। অনেকেই বলছেন ছাত্ররা দেশ নতুন করে স্বাধীন করেছে। উৎসবে মেতেছে সবাই। বিজয় উৎসবে উল্লাসিত বাংলাদেশের জনতা। বাংলাদেশের মানুষ উৎসব মুখর শহীদ মিনার এলাকা ব্যারিকেড ভেঙে একে একে লোকে নিয়ে ঢুকেছে গণভবনে। দীর্ঘদিনের নিপীড়ন বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের পথে নেমেছিল বাংলাদেশের মানুষ। ৫ই আগস্ট ২০২৪ সালে এই দিনটা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। দেশকে অশান্ত করার চেষ্টা সেনা প্রধানের। শেখ হাসিনা তো চলে গিয়েছেন, এরপর ক্ষমতায় কে আসবে সেটা নিয়ে এখন চলছে তুমুল প্রশ্ন। দেশের সেনাপ্রধান দেশবাসীকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন, পাশে থাকার আহ্বান জানাচ্ছেন। বারবার বলেছেন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। কিন্তু তাতে কি সমস্যা মিটবে? সমস্যার সংকট মেটানো যায় সুষ্ঠু আলোচনার মাধ্যমে। অন্যদিকে শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলার বাহিনীর প্রতি। তবে সরকারের পতন হওয়ার পর কি হবে কেউ ভেবেছেন? কারণ সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। আরও প্রশ্ন তুলেছেন, আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ কি এতদূর আসতে পারত? এভাবে সহিংসতা করে ক্ষমতা দখল করা যাবে না। সন্ত্রাস মোকাবিলা শুধু এককভাবে হয় না। এখন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব দেশের মানুষকে নিরাপদে রাখা, সংবিধানকে রক্ষা করা, এমনটাই বলেছে বিবিসি রিপোর্টে। সেনাপ্রধান তো রীতিমতো অনুরোধ করেছেন দেশবাসীর উদ্দেশ্যে এবং বলেছেন, দয়া করে সাহায্য করুন, মারামারি করে কিছুই পাওয়া যাবে না। সুতরাং দয়া করে সমস্ত ধ্বংসযজ্ঞ থেকে বিরত থাকুন। প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলা হচ্ছে। এখন দেশবাসীকে সংঘাতের পথে না যাওয়ার অনুরোধ করেছেন বাংলাদেশের সেনাপ্রধান। তিনি চাইছেন আইন শৃঙ্খলার পক্ষে সবাই ফিরে আসুক। অনেক মানুষ মারা যাচ্ছে, জানমালের ক্ষতি হচ্ছে। এবার নিশ্চয়ই ভাবছেন সেনাপ্রধান যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন, সেই আলোচনায় কারা কারা ছিলেন। বিবিসি রিপোর্ট বলছে, এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, এই আলোচনায় ছিলেন জামায়াতের আমির, বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দ, জাতীয় পার্টির নেতৃত্ববৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিরা। আর এখানে আওয়ামী লীগের কেউ ছিলেন না। তাহলে কি দেশটা সেনাবাহিনীও চাইছে দেশের ক্ষমতা আওয়ামী লীগের হাতে যেন না থাকে? আপাতত বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ রাজনৈতিক দলকে জড়াতে চাইছে না সেনাপ্রধান। এটাই কি মনে হয় আপনার? অনিশ্চিত ভবিষ্যতের মুখে বাংলাদেশের অর্থনীতি।
শেখ হাসিনার পদত্যাগ হয়েছে ঠিকই, কিন্তু এই পরিস্থিতিতে বাংলাদেশের সামনে খাড়া করে দিয়েছে একগুচ্ছ প্রশ্ন। বলা ভালো, বাংলাদেশের পরিস্থিতি এখন এই প্রশ্নের উত্তরগুলো হাতড়াবে। রিপোর্টের শুরুতেই আরব বসন্তের কথা বলেছি। গোটা মধ্যপ্রাচ্য কোনোদিনও ওই বিক্ষোভ, অস্থিতিশীলতা, এই পরিস্থিতি ভুলতে পারে না, যার কারণে ওই অঞ্চলের দেশগুলিতে গণ আন্দোলন, আরব বসন্তের প্রবাহে সিরিয়া, লিবিয়া, ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয় এই চারটি দেশে। কিন্তু দীর্ঘদিনের নেতাদের পতন ঘটে। এ তো প্রায় ৮ থেকে ১০ বছর আগের কথা। এখনও কিন্তু দেশগুলির অর্থনীতি মাথাচাড়া দিয়ে উঠে দাঁড়াতে পারেনি। আর যে শ্রীলঙ্কাকে নিয়ে বাংলাদেশের সঙ্গে তুলনা করা হচ্ছে, তারও কারণ রয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে অদক্ষ, দুর্নীতিগ্রস্ত প্রশাসনে জড়িত ছিলেন। তো বন্ধুরা, এই সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন।